স্বাগত সবাইকে এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে। আপনাদের সাথে আছি আমি নজরানা চৌধুরী। দর্শক, প্রায় দেড় যুগ পর কোনো গণমাধ্যমকে সাক্ষাৎকার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেয়া এই সাক্ষাৎকারে দেশের স্থিতিশীলতার স্বার্থে দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি পুনর্ব্যক্ত করেছেন তিনি। একই সাথে দ্রুত দেশে ফেরত আসা সহ জুলাই অভ্যুত্থানে অপরাধ সংগঠনের দায়ে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত বলেও জানান বিএনপির এই শীর্ষ নেতা। এসব বিষয়ে আলোচনা করতে দুজন অতিথিকে আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তারা হলেন বাংলাদেশ এলডিপির সভাপতি সাদাত হোসেন সেলিম এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। আপনাদের দুজনকেই এনটিভিতে স্বাগত জানাচ্ছি। তো সাদাত হোসেন সেলিম, আপনি তো বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান, তারপরও যেহেতু বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে আপনারা ছিলেন, জোটেও ছিলেন এক সময়, পরে তো জোটটা আসলে আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হয়েছিল, বাট আপনারা বিএনপির সাথেই এলআইএ আছেন এখনও। তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন যে আজকে সাক্ষাৎকারটি দিয়েছেন বিবিসিতে, যদিও এটার আরেকটা পার্ট আছে আগামীকালকে, সেটি রিলিজ করা হবে। তো সেখানে আবার নির্বাচনের, খুব দ্রুত নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠানের দাবি উনি পুনর্ব্যক্ত করেছেন যে দেশের স্থিতিশীলতার জন্য। তো দেশ কি আসলে স্থিতিশীল নাই? ধন্যবাদ আপনাকে। না, দেশ স্থিতিশীল অস্থিতিশীলের মধ্যে দিয়ে মাঝামাঝি আছে। তার মধ্যেও আপনার যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার, আপনার একটা পলাতক সরকারের স্থলাভিষিক্ত একটা সরকার, নিয়মিত সরকারের, সে যেভাবে হোক ভোট চুরি করে হোক, ভোট ডাকাতি করে হোক, একটা নিয়মিত সরকারের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বই দ্রুততার সাথে নির্বাচনটা সম্পন্ন করা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকে থেকে যদি আরও 6 মাস আগে নির্বাচনটা হয়ে যেত, দেশে অনেক সংকটের সমাধান হয়ে যেত। দেশের এখন যে সংকটটা আছে, বা আপনার স্থিতিশীলতার প্রশ্নে অথবা সার্বিক অবস্থার প্রশ্নে, আমরা মনে করি যে আপনার এখানে বেশ কিছু ঐতিহাসিক ভুল হয়েছে। ঐতিহাসিক ভুলটা হয়েছে সেটা হলো যে আপনার উপদেষ্টা মণ্ডলীতে যারা গণ অভ্যুত্থানের নায়ক ছিল, ছাত্রনেতা বা তাদের প্রতিনিধিরা উপদেষ্টা মণ্ডলীতে যাওয়াটা একটা ঐতিহাসিক ভুল। এটা আজও 100 বছর পরে হোক এটা বলা হবে যে আসলে এটা একটা ভুল। আমরা ডে ওয়ান থেকে এই কথাটা বলে এসেছি। এবং উপদেষ্টাদের আপনার সিলেকশনটাও সঠিকভাবে হয়নি, সে কথাটাও আমরা আপনার বলে এসেছি। মানে সিলেকশন তো যদি ধরে নেই যে সিলেকশনটা সঠিকভাবে হয়নি, সেটি তো রিভিউ করার সুযোগ ছিল, রিভিউ তো করা হয়নি আসলে। দেখুন, ডক্টর ইউনূস সাহেবের সাথে 4-5 বার দেখা হয়েছে। প্রত্যেকবার ওনার কাছে কাকুতি মিনতি করে বলেছি যে আপনার উপদেষ্টা মণ্ডলী পরিবর্তন করেন, কিন্তু উনি কোনো অবস্থায় উনি জিম্মি হয়ে আছেন। এবং আজকে একটা পত্রিকায় দেখলাম যে উনি বেশ ভিতর এবং বাহিরের বিভিন্ন ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত, এবং আপনার উনি জিম্মি, যে কারণে উনি পরিবর্তন করতে চান নাই। ওনার পরিবর্তন করা উচিত ছিল। জিম্মি না নির্ভরশীল, কোনটা? না, এটা জিম্মি। নির্ভরশীল ঠিক নির্ভরশীল তো হবেনি। নির্ভরশীলতা একটা ব্যাপার। আপনি একজন অপদার্থের উপর আপনি কেন নির্ভরশীল হবেন? আপনি তো একটা পদার্থের উপর নির্ভরশীল হবেন। অপদার্থের উপর নির্ভরশীল হওয়াটা তো এটা আপনার ব্যর্থতা, এটা তো আপনার জবাবদিহিতা। এখন দেখেন, আপনার নাহিদ ইসলাম, যিনি আপনার আন্দোলনের একদম সম্মুখ সারির যোদ্ধা, নিজেও উপদেষ্টা মণ্ডলী সম্বন্ধে বলেছেন যে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে ওরা বিশ্বাস ভঙ্গের অভিযোগ আছে। আমরা খুব হতচকিত হয়ে যাই, হতভম্ব হয়ে যাই, মাঝে মাঝে বাকরুদ্ধ হয়ে যাই যে আপনার যেসব কাহিনীগুলো শুনতেছি এখন, শিউরে ওঠার মতো ঘটনা। দুর্নীতি তো শেখ হাসিনাও করেছেন। দুর্নীতিতে শেখ হাসিনা সবাইকে হার মানিয়েছেন, 1000 কোটি টাকা লুণ্ঠন করেছেন, ব্যাংকগুলো খালি করে দিয়েছেন। কিন্তু সরকারি চাকরিতে সচিবের পদায়ন অথবা আপনার অধিদপ্তর পরিদপ্তরের চেয়ারম্যানের পদায়নের ব্যাপারে, যেটা আমরা 200 কোটি 300 কোটি টাকা 50 কোটি টাকা যে লেনদেনের একদম চিরন্তন সত্য কথাটা, এটা জেলা প্রশাসক নিয়োগের ব্যাপারে, যে কোনো ব্যাপারে, যে কোনো নিয়োগ বদলিতে যেসব নিয়ম নিয়োগ নিয়ন্ত্রণ, টেন্ডার ইত্যাদি ব্যাপারে সরকারের যে সীমাহীন ব্যর্থতা, দুর্নীতিকে এবং আনুষ্ঠানিকভাবে যেভাবে উনি প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে ফেলেছে বর্তমান সরকার, এটা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই সরকার এবং এই উপদেষ্টাদের। কিরকম প্রাতিষ্ঠানিক? কিভাবে? এটা তো ধরেন এখন সচিব হতে গেলে এত টাকা লাগবে, তারপরে না হলে সচিব হওয়া যাবে না। এটা তো সচিবরা নিজেরাই পোস্ট দিয়ে বলতেছে যে আমার কাছে অফার আসছে। কারা নিচ্ছে এগুলো? এইটা আসলে ইয়েটা কিন্তু ওই
মানে ছাত্রদের বিরুদ্ধে, সমন্বয়কদের বিরুদ্ধে এবং একটা সিন্ডিকেটের বিরুদ্ধে আর কি হচ্ছে। এটা একটা কর্পোরেট অবস্থা। আমি কয়েকদিন আগে শুনে একদম থকিয়ে গেছি যে মানে একটা মানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান নিয়োগের জন্য 200 কোটি টাকার একটা অফার। তাই বললাম যে টাকাটা দেবে কে? বলে বেনিফিশিয়ারিরা দেবে। তো তাই বেনিফিশিয়ারি দেবে, তাহলে মানে কোন পর্যায়ে চলে গেছে এটা আমরা চিন্তা করি নাই। শেখ হাসিনার আমল আমরা চিন্তা করি নাই, অন্য আমল আমরা চিন্তা করি নাই। তো এইটা হচ্ছে, তো এইটা হওয়ার মধ্যে দিয়েই তো সরকারের যে আপনার অবস্থানটা তা পরিচয় করছে। সেখান থেকে আমরা চাই যে একটা মুহূর্ত দেরি না করে নির্বাচনটা হয়ে যাওয়া দরকার। আজকেও আমি একাধিক পত্রিকায় দেখেছি যে বিনিয়োগ একেবারে স্থবির হয়ে আছে, বিনিয়োগ কেউ করছে না, হাত পা গুটিয়ে আছে। আরেকটা পত্রিকায় দেখলাম যে আমলারা একেবারে হাত পা ছেড়ে গা ছাড়া ভাব অবস্থা, তারা একটা নির্বাচিত সরকারের জন্য ইয়ে করছেন। কয়েকদিন আগে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন যে আমলারা কাজ করছেন না, তারা নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছেন বর্তমান সরকার। এটা স্বাভাবিক ব্যাপার, এটা যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সেটা বলেছেন, এটা ব্যাপার মাহফুজ আলমের বলেছেন তো ঠিক আছে, কিন্তু এটা একটা খুব একটা ক্ষুদ্র দোকানদার বুঝে যে আপনার নির্বাচিত সরকার আসলে আপনার অর্থনীতি ঘুরে দাঁড়াবে, আপনার বিনিয়োগ বৃদ্ধি পাবে, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে, বিদেশি সম্পর্কটা বৃদ্ধি পাবে, এটা জানা কথা। যে কারণে আসলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন আর বিলম্ব করার কিছু নেই। ডক্টর ইউনূস সাহেবের উচিত ছিলেন, আমরা যখন জুন মাসের 2 তারিখে প্রায় 32টি রাজনৈতিক দলের মধ্যে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো ডিসেম্বরে নির্বাচন চেয়েছি একটি দল ছাড়া, তখন কিন্তু তিনি পাশ কাটিয়ে গিয়েছেন এবং গিয়ে তিনি এপ্রিল মাসে একটা অসময় নির্বাচনের ঘোষণা করেছেন। যাক, সেখান থেকে তিনি ফিরে এসে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করছেন। আমরা মনে করলাম যে আচ্ছা 40 দিনের ব্যাপার আছে। ঐতিহাসিক ভুলের কথা বলছিলেন, একটি বলেছেন, আর কি ভুল আছে? না, এটা যে ওই মানে ছাত্রদের আপনার যেটা আমরা আশা করেছিলাম, ধরেন আমরা 15 বছর আন্দোলন করেছি, রক্তাক্ত সোপান তৈরি করেছি আন্দোলনের। আমরা জানতাম যে এই ধরনের স্বৈরাচারী সরকার একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে পরাজিত হয়, নিহত হয়, পালিয়ে যায়। আমরা সেটা বিশ্বাসটা বুকে ধারণ করে আমরা কিন্তু ধারাবাহিকভাবে আন্দোলন করছিলাম এই বিশ্বাসটা রেখে। তা নাহলে তো সুন্দরবন বৃন্দাবন চলে যেতাম, আপনার মানে রাজনীতি ছেড়ে দিয়ে ঘরের মধ্যে তবজি গুনতাম। কিন্তু আমরা জানতাম যে সরকার পতন হবে। গণ অভ্যুত্থান কোনোদিন কোনো বিষয়, ক্ষণ, তারিখ ইত্যাদি দিয়ে হয় না। এটা ছাত্রদের কোটা আন্দোলনের সাথে এটা জড়িত হয়ে মোটামুটি যার সাথে কোটার ন্যূনতম সম্পর্ক নাই, 1000 মাইল দূরে কোটা থেকে যিনি আছেন রিক্সাওয়ালা, সেও জীবন আত্মহতি দিয়েছে এই স্বৈরাচারের বিরুদ্ধে। আমরা সেই সোপানটা তৈরি করেছি। তো সেখানে তারা যে ছাত্ররা যে তারা আমাদের বিরোচিত নায়ক হিসেবে তারা যদি ক্ষমতার অংশীদারিত্ব না করতেন, তারা যদি লুণ্ঠনের জড়িয়ে না পড়তেন, তারা যদি চাঁদাবাজি জড়িত না হতেন এবং তাদের নামে যে স্ক্যান্ডেলটা সেটা যদি না হতো, তাহলে আসলে আমাদের একটা আশার জায়গা ছিল, ভরসার জায়গা ছিল। আমরা তো সবসময় জানি যে সেই ব্রিটিশ আমল থেকেই কিন্তু যে কোনো পরিবর্তনটা ছাত্রদের মাধ্যমে হয়েছে। আন্দোলনে, যে কোনো আন্দোলনেই ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করেছে, এটা ঐতিহাসিকভাবে সত্য। বাংলাদেশেও 24-এর গণ অভ্যুত্থানে ছাত্ররাই প্রমাণ করে দিয়েছে তাই আন্দোলনের চাবিকাঠি, আন্দোলনের মূল শক্তি। কিন্তু তাদের সরকারে অংশগ্রহণ করার পরে তাদের নামে এবং তাদের সমন্বয়কদের নামে যেসব কথাবার্তা শুনেছে, তারা আরও কঠিন এবং কঠোর হয়ে সেটা করার দরকার ছিল, সেটা হয়নি। এবং একটা মানে ভয়ের একটা সংস্কৃতি তৈরি করা, আপনার একটা মব তৈরি করা, বিভিন্ন বাড়িতে গিয়ে আপনার সেখানে হামলা করা, চাঁদাবাজি করা, এগুলো নীরবে অনেক কিছু ঘটে গেছে, অনেক কিছু ঘটে গেছে যেগুলো আপনার মিডিয়াতে আসে নাই। আপনার বাড়িতে গিয়ে বা ধরেন ব্যবসায়ীদের উপর আক্রমণ করা, রাজনৈতিক কর্মীদের উপর আক্রমণ করা ইত্যাদি হয়ে গেছে। এটা ঐতিহাসিক ভুলটা হওয়ার কারণ হলো যে তারা ক্ষমতার অংশীদার হয়ে যাওয়াতে। তারা যদি ক্ষমতার অংশীদার না হতো তাহলে কিন্তু এই ঐতিহাসিক ভুলটা হতো না। আর উপদেষ্টার ব্যাপারে যেটা বলেছি, যার কাজ যেটা নয় তাকে সেটা দেওয়া হয়েছে। এনজিও কর্মীকে স্বাস্থ্য উপদেষ্টা করার পরে স্বাস্থ্য খাতের একদম 13টা 14টা বাজিয়ে দিয়েছে। এতটা নাজুক অবস্থা করেছে স্বাস্থ্য খাতে। একদিকে আপনার ধরেন ভারতে আগে মানে ট্যুরিস্ট ভিসা নিয়ে অহরহ যেতে পারতো, থাইল্যান্ডে যেতে পারতো, থাইল্যান্ডে ভিসার জন্য আপনার 100 দিন 120 দিন অপেক্ষা করতে হচ্ছে। তারপরে আপনার বাংলাদেশে মানে ভারতের ভিসা বন্ধ করে দেওয়ার পরে হসপিটালগুলো তো যেই কসাইখানা পরিণত হয়েছে, সেখানে স্বাস্থ্য উপদেষ্টা কে আমি নিজেও আমার মনে নাম বলতে পারবো না, এই ভুলটা করেছে। তারপর অন্যান্য কোনো ক্ষেত্রে কোনো পরিবর্তন করে নাই। তারপর ধরুন কদিন আগে আপনারা আমাদের সাথে উপদেষ্টা মহোদয়ের সাথে যখন প্রধান উপদেষ্টার সাথে মিটিং, আমি ডক্টর আসিফ নজরুলকে মানে সালাম দিলাম। তো অন্যান্যবার উনি হাসতেন, সালাম দিতেন, কেমন আছেন জিজ্ঞাসা করতেন। তার ওনার ভাবভঙ্গিমা দেখে তো মনে হচ্ছে যে আমি আসলে মাটি মানে ফুড়ে যাক আমি গর্তে পড়ে যাই, এরকম অবস্থা আর কি। যেই ভাব ওনাদের, আল্লাহ মানে সোহান আল্লাহ, কীরকম একটা ভাব ওনাদের মধ্যে এসে গেছে, সেটাই আমাদেরকে পীড়া দেয় আর কি। জি, ধন্যবাদ। আমি একটু
ফরিদুল হক, আপনার কাছে আসতে চাই যে ওই একই প্রশ্ন নিয়ে, যদিও আপনি তো অন্য একটি দলের প্রতিনিধিত্ব করেন, তারপরেও যেহেতু বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলের প্রধান এই কথাটি বলেছেন যে যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত দেশে স্থিতিশীলতা ফিরে আসবে, তো আপনার কি মনে হয় যে আসলেই দেশে স্থিতিশীলতা নাই? জি, ধন্যবাদ আপনাকে। সম্মানিত সহ-আলোচক, দর্শকদেরকে শুভেচ্ছা। স্থিতিশীলতার প্রশ্নটা তো আসলে ধরেন এক একটা, এটা আপেক্ষিকতা আছে কিছুটা, ধরেন সার্বিকভাবে এক একজন এক একভাবে দেখবে। না, আপনার দলের পার্সপেক্টিভ থেকে জানতে চাচ্ছি। কিছু অসুবিধা তো আছেই, কিছু অসুবিধা আছে, কারণ আমরা খুব একটা ভালো সরকার করতে পারিনি, এটা কিছু অসুবিধা তো আছেই। এবং একটা ভালো সরকারের ভেতরে ভালো সরকার করে চালানোর জন্য যেরকম সার্বিক ঐক্যমত দরকার ছিল সেটা তো শুরু থেকেই ছিল না। কারণ আমরা তো 5 তারিখ রাতেই জনাব তারেক রহমানের সাথে কথা বলে জাতীয় সরকার করার কথা প্রস্তাব দেওয়া হয়েছিল। উনি যখন না করে দেন তখন পরের দিন মির্জা ফখরুল সাহেবের সাথেও আলাপ করা হয়েছিল। ওনারা না করার পর অন্য কোনো দলের সাথে কিন্তু আলোচনা আর করা হয়নি। এবং মাঝে মাঝে বিভিন্ন দলের, অন্যান্য দলের নেতারা যারা বিভিন্নভাবে আন্দোলনে ছিলেন, গত 15 বছরের আন্দোলনে ছিলেন, তাদেরও একটা বিরাট ভূমিকা আছে। তারা কিন্তু আক্ষেপ করেন, আমাদেরকে ট্রিগার করেন, আমাদের দিকে পয়েন্ট করেন যে তোমাদের লোকজনের কারণে এটা হয়নি। বিশেষত ছাত্র নেতাদের কথা বলেন, আমরা যেহেতু একই দলে আছি এখন দায়টা আমাদের কাঁধেও এসে পড়ে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্রধান স্টেক হোল্ডার বিএনপি যখন না করে দেয় তখন তো অন্যদের সাথে আলোচনাটা আসলে অপ্রাসঙ্গিক হয়ে যায়। তো যাই হোক, তো ওইটা হলে যে পরিস্থিতি হতো বাংলাদেশে, আমরা যেভাবে উত্তরণটা করতে পারতাম ওটা তো হয়নি। তো স্বাভাবিকভাবেই প্রত্যাশার জায়গাটা তো এরকম নাই। আর একটা ব্যাপার হচ্ছে যে ধরেন মানে উনি নির্বাচন চাইছেন দ্রুত, এটা তো নতুন না, উনি তো 7ই আগস্ট 2024 থেকেই চাচ্ছেন। তখন অবশ্য উনি কার কাছে চাইছিলেন এটা আমার জানা নাই, কারণ তখন বাংলাদেশে কোনো সরকার ছিল না, সম্ভবত উনি সেনাপ্রধানের কাছে চেয়েছিলেন। যাই হোক, উনি হয়তো ধরে নিয়েছিলেন যে সেনাবাহিনী পাওয়ার টেক ওভার করছে, তো এটা তো আমরা হতে দেইনি। তো এইটা ভাই যেটা বললেন যে ছাত্রদের যোগদান করা ঐতিহাসিক ভুল ছিল, কিন্তু আমরা মনে করি যে এইটা আসলে একটা সময় গিয়ে প্রমাণিত হবে যে যোগদান করাটাই আসলে ঐতিহাসিক রাইট ছিল, কারণ সেনাবাহিনীকে আমরা পাওয়ার টেক ওভার করতে দেইনি। কারণ সেনাবাহিনী সব রাজনৈতিক নেতারা তো প্রায় একেবারে হাসিনা যাওয়ার 1 ঘন্টার মধ্যে তো সবাই ক্যান্টনমেন্টে চলে গেল, তাই না? তো এবং ক্যান্টনমেন্ট থেকে তখন ধরেন পরিস্থিতিকে ডিকটেট করার একটা পরিস্থিতি বোঝা যাচ্ছিল, তখন স্বাভাবিকভাবেই তখন আপনাকে তো পাল্টা পজিশন নিতে হবে যে না, আমরা কোনো আর্মি গভর্নমেন্ট এখানে মানবো না। কারণ জনগণ গণ অভ্যুত্থান করেছে, জনগণের মানুষ এখানে থাকতে হবে, ক্যান্টনমেন্ট থেকে বাংলাদেশ চলবে না। এটা আমরা আগেও দেখেছি, ক্যান্টনমেন্ট থেকে বাংলাদেশ চলে এবং এটার পরিণতি কি হয়েছে এটা আমরা বারবার দেখছি। ওইটা আমরা ওইখানে আমরা যেতে চাই। কিন্তু আমরা পরবর্তী 3 দিনের ঘটনা প্রবাহ যা দেখি, আপনারা তো আসলে তাদের মধ্যস্থতাই বঙ্গভবনে বৈঠক হয়েছে, আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যস্থতাই এটা করতে চেয়েছে, নেতৃত্ব আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যস্থতাই করতে চেয়েছে, এটার জন্য অনেক চেষ্টাও করা হয়েছে, কিন্তু হয়নি জিনিসটা। রাজনৈতিক দলগুলোর আসলে উদ্দেশ্য যেটা ছিল, আমরা যেটা বুঝি পরবর্তীতে, যে ওনারা আসলে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট চাচ্ছিলেন, যে কোনো কিছু দরকার নাই। এবং এটা আপনি শুরুর দিকে দেখবেন অনেক নেতারাই বলেছেন এত কিছু করা দরকার কি, আরে ভাই ইলেকশনটা দিয়ে দেন না, আমরা এসে সব করব, এত কিছু করা দরকার কি। এই জায়গাটা তো ছিলই যে শুধু ইলেকশনটা হয়ে পাওয়ারটা ধরেন মনে করেন নিবে, নেওয়ার পরে আবার ধরেন পরে আবার ইলেকশন করার জন্য আবার 4 বছর পরে আবার আন্দোলনে নামতে হবে। কারণ তো আবার ধরেন ওইটাই করবে, রাজনৈতিক দলগুলো তো এখানে এটাই করেছে বারবার। গত 50 বছরে তো যেই ক্ষমতা গেছে কাউকে তো ধরেন আরামসে নামানো যায় নাই, প্রত্যেকের বিরুদ্ধে আন্দোলন করতে হয়েছে নির্বাচনের জন্য কিংবা ক্ষমতা ছেড়ে দেওয়ার জন্য, যাই হোক এটা করতে হয়েছে। তো ওই জায়গাটা তো আসলে ধরেন হয়নি। সরকারেরও ধরেন অনেক ব্যর্থতা আছে, এটা তো ধরেন মানে এটা তো ঠিকই যে আসলে যেই রকম সবাই একসেপ্ট করবে এই ধরনের মানুষ, দক্ষ মানুষের সংখ্যা তো বাংলাদেশে কম ছিল। আর একটা ফ্যাসিস্ট সময়ের পরে সকল মানুষ তো আসলে ধরেন যারা দায়িত্ব নিতে পারতো বেশিরভাগ মানুষ আসলে নাই হয়ে গেছে। আবার হচ্ছে যারা মোটামুটি ধরেন একসেপ্টেড, দেখা যাইতেছে তারা ওই অর্থে দক্ষ না, এরকম একটা ইয়ে ছিল। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে নাই হয়ে গেল কেন, যারা আপনি যেটি বললেন যে যারা দায়িত্ব নিতে পারতো এরকম লোক নাই হয়ে যাবে কেন? না, আমরা তো পাইলাম না তো এরকম লোক। দেশে কারা দায়িত্ব নিল, যে ভাই যেটা বললেন আমি তো এটার সাথে একমত, যে স্বাস্থ্যখাতকে তো ধরেন মনে করেন যে খুব মানে স্বাস্থ্যখাত কোনো কাজ করেনি। এখানে অবশ্য আমার অন্য আরেকটা ইয়ে আছে এই জায়গাটার পেছনে, আমি যেভাবে বুঝি, মানে আমি নিজে টুকিটাকি শিক্ষা খাতের সাথে কাজ করি, শিক্ষা খাতে আমি একটা জিনিস বুঝছি, মানে আমার পেশাগত কারণে আমি শিক্ষা খাতে আমি একটা জিনিস গত 15 বছরে আমি টের পাইছি, এটাকে
খুব পরিকল্পনা করে ধ্বংস করা হয়েছে। মানে মানুষ মানুষ মনে করে যে ব্যর্থতা হচ্ছে, এটা আসলে করতে পারছে না, কুলাইতে পারছে না, এরকম একটা ব্যাপার আছে না। তো পরিকল্পনা করে ধ্বংস করা এই জিনিসটা আসলে মানুষ বুঝতে পারে না, এটা আরও উপরের লেভেলের ধরেন ব্যাপার। ওইটা আসলে শিক্ষা খাতের ক্ষেত্রে হয়েছে যে পরিকল্পনা করে ধ্বংস করা হয়েছে। স্বাস্থ্য খাতের ব্যাপারটা আমার কাছে এরকম মনে হয় যে এটাকে পরিকল্পনা করে ব্যর্থ করা হয়েছে। যদি ব্যর্থ করা না হয় তাহলে এনে দুইটা জিনিস হয়। একটা হচ্ছে যে ধরেন এই যে জুলাইয়ের ধরেন শহীদ আহতদের যে ধরেন চিকিৎসা সহ অন্যান্য, এটা কারা করেছে এটা আমি জানি না, কারণ আমি তো সরকারের ভেতরে ছিলাম না, রাষ্ট্রের এত ভেতরে আমার খোঁজ নাই, কিন্তু আমি ধারণা করতে পারি এইটাকে প্রপারলি ওনারা ট্যাকেল করেননি কিংবা প্রপারলি এটাকে হ্যান্ডেল করেননি, বারবার আহতরা রাস্তায় নেমেছেন, এই জিনিসটা হয়েছে। কারণ এটা কি আসলে দেশের ভেতর থেকে হইলো, ব্যুরোক্রেসির ভেতর থেকে হইলো, নাকি এইখানে স্বাস্থ্যখাত যদি দাঁড়া যায় তাহলে আবার তো ধরেন ইন্ডিয়ার ভিসা মানে ইন্ডিয়াতে যাওয়া বন্ধ হয়ে যাবে। আমরা জানি যে ইন্ডিয়ার বহু হসপিটাল ধরেন এখন খালি পড়ে আছে, কারণ বাংলাদেশি রোগীরা যাচ্ছে না। তো এইটার সাথে এটার কোনো কানেকশন আছে কিনা এটা আমাদের বুঝতে হবে। শিক্ষার ব্যাপারে এটা আমি বলতে পারি, আমি যেহেতু নিজে গত 1.5 দশক ধরে শিক্ষার সাথে কাজ করি, আমি এটা জানি যে ধরেন বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে এটা ইন্ডিয়ার পরিকল্পনায় করা হয়েছে, দিল্লির পরিকল্পনায়। কারণ যদি আমাদের এখানকার ছেলেমেয়েরা ধরেন দাঁড়ায় ওয়ার্ল্ড মার্কেটে, বাংলাদেশের একটা ছেলে, দিল্লির একটা ছেলে, বেঙ্গালোরের একটা ছেলে ও একই জায়গা থেকে অ্যাপ্লাই করে, তো তার মানে হচ্ছে ওইখান থেকে যদি ওরা 5 জন অ্যাপ্লাই করে, বাংলাদেশ থেকে যদি 2 জন অ্যাপ্লাই করে, ওর কোটাটা কিন্তু কমে যায়। কারণ ওয়ার্ল্ড মার্কেটে তো সে সাউথ এশিয়া, তো প্রত্যেকটা সুবিধা প্রত্যেকটা জায়গাতে বাংলাদেশের ছেলেমেয়েরা ওদের সাথে কম্পিট যদি করতে পারে, ওদের লেভেল অফ এডুকেশন যদি পায়, তাহলে তো ওদের জন্য অসুবিধা। এবং এইখানে যদি একটা ওই অর্থে একটা ভালো শিক্ষিত জনগোষ্ঠী গড়ে ওঠে, তাহলে দিল্লির যে তাবেদারি, মানে এটা ওইভাবে ওরা গড়ে উঠতে দেয়নি, তারপরেও তাবেদারির বিরুদ্ধে আমরা যে লড়াইটা করতেছি, তো এটা যদি গড়ে উঠতো তাহলে এটা তো আমরা এতদিনে ধরেন উপড়ে ফেলতাম, একদম এটা করা যেত, সম্ভব ছিল। তো এই জায়গা থেকে ধরেন আমি খুব পরিষ্কারভাবে বুঝি একদম পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। স্বাস্থ্যের ক্ষেত্রে আমি এটা সন্দেহ করি যে এরকম হওয়ার সম্ভাবনা আছে। এটা কি আপনি ধারাবাহিকভাবে বলছেন না শুধু এই সরকারের সময়? আপনি এই সরকারের সময় এটা ধারাবাহিক বলতে, আপনি যে ধরেন এই সরকারের যে ব্যুরোক্রেসিতে যারা ছিল এরা কি নতুন করে আপনি নিয়োগ দিচ্ছেন? শুধু একজন উপদেষ্টা নিশ্চয়ই মন্ত্রণালয়টা কিংবা সরকারটা চালান না, ব্যুরোক্রেসিটা ছিল, ব্যুরোক্রেসির লেয়ারগুলো আপনি খেয়াল করেন, সচিব কতজন, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব, অধিদপ্তরের মহাপরিচালক, এরপরে বিভিন্ন পর্যায়ে যে ব্যুরোক্রেসির যে লম্বা চেইন, না সেটি ওই বাস্তবতা তো সবাই জানে, আমিও জানি। কিন্তু একটি বিষয় আমি যোগ করি আপনার সাথে ফরিদ, এটি হলো যে উপদেষ্টা মণ্ডলীর কিন্তু দপ্তর পরিবর্তন করা হয়েছে, রিশাফল করা হয়েছিল কয়েকটি, কিন্তু সবচেয়ে বেশি অভিযোগ আসলে এসেছিল বা এখনো আসছে, একটু আগে সাদেক হোসেন সেলিমও স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়েই বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় একেবারেই হাত দেওয়া হলো না, শিক্ষা চেঞ্জ করা হলো, অন্যান্য কিছু চেঞ্জ করা হলো, জায়গাতেই চেঞ্জ করা হয়েছে। এটা খুবই সারপ্রাইজিং। হ্যাঁ, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় একটু টাচ মানে এটা আসলে কোত্থেকে হলো, এটা কি ওই দিক থেকে হলো না এদিক থেকে হলো না ভেতর থেকে হলো, এটা আমিও আসলে জানি এটা, কিন্তু এটা জানা উচিত, এটা আমরাও আসলে নিশ্চয়ই এটা আসবে কখনো কখনো। উপদেষ্টা পরিবর্তনের একমাত্র এখতিয়ার তো প্রধান উপদেষ্টার, প্রধান উপদেষ্টাই হয়তো বা এখানে ইচ্ছা করে করতেও পারে, আমি জানি না উনি কেন করেছেন, কিংবা ওনাকে আসলে কেউ ওই ধরনের গাইড করতে পারছেন কিনা আমি জানি না। কিন্তু আমি পরিষ্কারভাবে দেখলাম যে স্বাস্থ্য মন্ত্রণালয়টা জাস্ট কোনো কাজ করলো না। পুরো ধরেন আহতরা যখন আন্দোলন করতেছে, আমার মনে আছে একবার সম্ভবত উনি কোন একটা আন্দোলনের মধ্যে ফেস করতে গিয়েছিলেন, আটকা পড়েছিলেন যেদিন, হ্যাঁ ওই দিনই শুধুমাত্র গিয়েছিলেন। এর বাইরে বহুবার রাতের বেলা ধরেন অন্য উপদেষ্টারা যে হয়তোবা আসিফ নজরুল সাহেব কিংবা মাহফুজ আলম গিয়ে ধরেন তাদের সাথে ডিল করতেছে, স্বাস্থ্য উপদেষ্টা নাই কোথাও। এই যে পরিস্থিতিগুলো ঘটছে এবং দলের নেতাদের যেতে হয়েছে, হ্যাঁ তাদেরকেও যেতে হয়েছে, তখন তো দল হয়নি, তারা গণ অভ্যুত্থানের নেতা হিসেবে গিয়েছেন, তো এইগুলোকে ফেস করতেছে, কিন্তু তারা নাই। এটা কেন হলো এটা আমি ঠিক জানি না। তো আমরা একটু সাদেক হোসেন সেলিম আপনার কাছে যেতে চাই যে আপনি গতকালকে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে নিশ্চয়ই ছিলেন, আপনি নিয়মিতই যান। তো কালকে তো গণভোটের বিষয়ে এক ধরনের ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে, তো কিন্তু দিনক্ষণ নিয়ে একটি সমস্যা আছে বোধহয়, অনেকেই চাচ্ছেন যে এটা জাতীয় নির্বাচনের আগে হওয়ার কথা, কিন্তু বিএনপি বলছে যে একই দিনে হওয়ার কথা। তো আপনি কি মনে করেন যে অনেকটুকুই অগ্রগতি এটি, শেষ পর্যন্ত আসলে কি হবে? গতকালকে যে আলোচনা হয়েছে, আলোচনা মোটামুটি বেশ মানে আগামী পরশুদিন বোধহয় আবার আলোচনা, আগামী পরশুদিন আবার আলোচনা। আমরা তো
প্রায় ধারাবাহিকভাবে অনেক দিন বসে আমরা 31শে জুলাই একদম রাত 10টা আমরা মানে জুলাই আমাদের টার্গেট ছিল যে ভাই হুক করতে হবে, এবং আমি বেশ ভোকাল ছিলাম যে প্রয়োজনে সকাল 10টা থেকে রাত্রে 10টা পর্যন্ত আপনারা কন্টিনিউ করেন। খুবই মানে মানে একদম শক্ত ছিলাম এবং অন্যরাও শক্ত ছিল, আলাপ আলোচনা হয়েছে। আমরা 20টা দাবিকে আমরা মোটামুটিভাবে মেনে নিয়েছি। কিছুটা নোট অফ ডিসেন্ট দেওয়া, কিছুটা একমত হওয়া, কিছুটা দ্বিমত হওয়া, এটা স্বাভাবিক ব্যাপার, রাজনীতিতে একমত দ্বিমত থাকবেই। তো এখন এরপর বাস্তবায়নের পদ্ধতিটা নিয়ে আলোচনাটা করা। বাস্তবায়নের পদ্ধতি নিয়েও আপনার ঐক্যমত্য কমিশন একদম খুব যে একমত হতে পেরেছে এটাও না, আবার ঐক্যমত্য কমিশনের সাথে যে সব রাজনৈতিক দলগুলো একমত হবে সেটাও না। কিন্তু গতকালকে মোটামুটিভাবে একই দিনে আপনার জাতীয় সংসদ নির্বাচন এবং আপনার গণভোটের ব্যাপারে জামাত ইসলাম ছাড়া প্রত্যেকটা দল একমত হয়েছে এবং এনসিপি একমত হয়েছে। এর আগে আমরা দেখতাম যে এনসিপি এবং জামাতে ইসলাম পাশাপাশি বসে যে কোনো ব্যাপারে তারা মানে এক ঐক্যমত্যে কথা বলতো, কিন্তু কালকে তারা একসাথে নির্বাচন, কারণ এই জাতীয় সংসদ নির্বাচনের আগে একটা ব্যয়বহুল আর একটা গণভোট নির্বাচন করার এটার প্রয়োজনীয়তা খুব একটা সাংবিধানিকভাবে বাধ্যবাধকতা নাই। এটা জনগণের অভিপ্রায়ের কারণে, জনগণের অভিপ্রায় হচ্ছে যে এই জুলাই অভ্যুত্থানের আইনি ভিত্তিটা দেওয়া এবং এই জুলাই অভ্যুত্থানের পরে আপনার জনগণের অভিপ্রায় অনুযায়ী যে সংস্কার হওয়া এবং সেই সংস্কারের পক্ষে যেই আপনার রাজনৈতিক দলগুলো অঙ্গীকারবদ্ধ হয়েছে সেই অঙ্গীকারকে সমর্থন করে তারা একটা গণভোটে তারা এটা একটা রায় দেবে এবং যে রায়টা পরবর্তী সংসদ বাধ্যতামূলকভাবে এটা পালন করতে বাধ্য থাকবে এবং পরবর্তীকালে আপনার মানে সংবিধানের 162 অনুচ্ছেদ অনুযায়ী তারা আবার নতুন করে আবার একটা গণভোট করতে হবে। এই ব্যাপারে সবাই একমত হয়েছে এবং আপনার ধরেন বিএনপির পক্ষ থেকে যে যুক্তি দেওয়া হয়েছে সেই যুক্তিকে খণ্ডন করতে পারে নাই, এখন যদি রাজনৈতিকভাবে জিদ ধরে যে না আগে করতে হবে, এতে করে দেশের অর্থের সর্বনাশ হবে কিন্তু কোনো লাভ হবে না। মানুষ বুঝে এটা কালকে 30টা রাজনৈতিক দলে কিন্তু একমত হয়েছে। আশা করি তার পরবর্তীকালে ধরেন সিপিবি সহ বাম গণতান্ত্রিক দলগুলো গণভোটের পক্ষে ছিলেন না। আমরা নিজেরা এই সময়ের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছি এবং যেমন আগামীকালকেও আমরা অন্যান্য রাজনৈতিক দলের সাথে কথা বলবো। আমরা পরস্পরের সাথে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে আলোচনা করে আমরা জিনিসগুলোকে কাছে নিয়ে আসার চেষ্টা করছি। বাম দলগুলো কি একমত হয়েছে গণভোটের বিষয়ে? গতকালকে তারা বলেছেন যেহেতু বাম দলের কিছু কিছু নেতৃত্বে পরিবর্তন হয়েছে, আপনার ঐক্যমত্য কমিশন চেয়েছেন 7 তারিখে বসার জন্য, কিন্তু বাম দল বলছে আমাদেরকে আরেকটা দিন সময় দেন, ওনারা বসবেন। আমরা আগামীকালকে গণতন্ত্র মঞ্চ সহ কয়েকটা রাজনৈতিক দলের সাথে আমরাও বসবো। আমরা সেখানে মানে আপনার নোট অফ ডিসেন্টের ব্যাপারে আরেকটু কিছু কমিয়ে আনা যায় কিনা, মানে এইসব ব্যাপারগুলো নিয়েও আমরা নিজেরা কথা বলবো। কথা বলে সেটা আমরা মানে গণভোটের উপর ছেড়ে দেবো এবং আমরা বুঝতে পারছি আমরা প্রথম দিকে ধরুন আলাপ আলোচনার পরে আমি আপনাকে বলি আমরা 69 গণ অভ্যুত্থানের পরে আইয়ুব খান পদত্যাগ করে ইয়ে খানকে ক্ষমতা দিয়েছে, সাময়িক শাসন জারি করা হয়েছে, মানে এলএফও মাধ্যমে নির্বাচনটা হয়েছে। এরশাদ-আমলে গণ অভ্যুত্থানও কিন্তু একটা সাংবিধানিক ধারাবাহিকতার মধ্যে দিয়ে কিন্তু নির্বাচনটা হয়েছে। এরশাদ পদত্যাগ করেছেন, ভাইস প্রেসিডেন্ট নিয়োগ দিয়েছেন, ভাইস প্রেসিডেন্টের কাছে পদত্যাগ করেছেন, একটা কাঠামো ছিল। এবার যে সরকার পালিয়ে গেছেন, সরকারকে আমরা সুপ্রিম কোর্টের 106 অনুচ্ছেদ অনুযায়ী আমরা সরকার শপথ গ্রহণ করেছি, কিন্তু অন্যান্য যে আমরা যতই ঐক্যমত্য কমিশন আলোচনার মধ্য দিয়ে আমরা প্রত্যেকে নিজেরা শিখেছি, আমরা সংবিধান নিয়ে আমরা লেখাপড়া করেছি, বুঝেছি এবং আমরা দেখেছি যে না এই ধরনের একটা ইয়ে করাটা করতে হবে এবং বেশ কিছু সংস্কারের আমরা একমত হয়েছি যে সংস্কারগুলো করলে মোটামুটিভাবে রাষ্ট্র একটা গতিশীল রাষ্ট্রে পরিণত হবে এবং আগামীতে কোনো স্বৈর শাসকের জন্ম হবে না। পাশাপাশি আমরা আপনার একটা তত্ত্বাবধায়ক সরকারের চিরস্থায়ী একটা রূপ দেওয়ার জন্য আমরা কোনো দল এসে যেন সংখ্যাগরিষ্ঠতার জোরেও আপনার তত্ত্বাবধায়ক সরকার বাতিল করতে না পারে সে ব্যাপারে আমরা একমত হয়েছি। তো গতকালকে আলাপ আলোচনার মধ্যে একটা সুবাতাস মানে ছিল, সেখানে জামাতে ইসলাম ছাড়া তারা মানে মানছে না। তবে আমার মনে হচ্ছে যে ইতিমধ্যে বিভিন্ন ধরেন অনানুষ্ঠানিকভাবে আপনার তো আলোচনা হয়, বিভিন্ন পক্ষ আলোচনা হয়, সরকারের পক্ষ থেকেও দুতালি করা হচ্ছে, আপনার বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে দুতালি করা হচ্ছে। তো আমার মনে হয় আমরা মানে ওই পরশু দিনের মিটিংয়ে আমরা এটা একটা সমাধান করতে পারবো, কারণ ঐক্যমত্য কমিশনও দীর্ঘদিন যাবৎ তারা
মানে নিরলসভাবে কাজ করে গেছেন। নিরলস আমরা বুঝতে পারি তাদের মানে যে কর্মতৎপরতা এবং তাদের যে মেধা, সবাইকে এক তারা জায়গায় সবাইকে নিয়ে আসা, একটা সিদ্ধান্ত বের করা, এটা খুবই না, এটা তো একটা ঐতিহাসিক ঘটনা। বাংলাদেশে ধরেন না, দীর্ঘদিন 15-20 বছর 25 বছর পর্যন্ত আপনার ডান বাম দলগুলো একসাথে বসেনি, এখন একসাথে পাশাপাশি বসছে, ঠাট্টা মশকরা হচ্ছে, কথাবার্তা বলছে, একে অপরকে খোঁচা মারছে, আবার একসাথে একমত হচ্ছে, আবার দ্বিমত হচ্ছে। এটা একটা ঐতিহাসিক ঘটনা, এটা একটা ভালো দিক। রাজনীতির মধ্যে একটা সহনশীলতা যে সৃষ্টি হয়, সেটা একটা ভালো দিক। এবং ঐক্যমত্য কমিশনে এই একটা অসাধ্য কাজ তারা তারা করেছেন। তো আমার মনে হচ্ছে যে ওনারাও আর থাকতে চাচ্ছেন না অক্টোবর, আর এটাতে নির্বাচনটাকেও প্রলম্বিত হয়ে যাবে বিভিন্ন কারণে। তো এটা 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 আমার মনে হয়ে যাবে। তারপরে ধরেন আপনার এই যে 106 অনুচ্ছেদ অনুযায়ী আবার মানে সুপ্রিম কোর্টের মতামত না নিতে চাওয়ার যে একটা দাবি উঠছে, সেখান থেকেও প্রায় সবাই সরে এসেছে। তারপর একবার মানে সাংবিধানিক যেই মানে অর্ডারটা দেওয়ার কথা, সেখান থেকে সরে এসেছে এবং সবাই বুঝছে যে গণভোটটা, এই প্রশ্নে গণভোট করা যাবে না এই কথাও কিন্তু সংবিধানে লেখা নাই। সুতরাং গণভোটটা করতে পারলে জনগণের অভিপ্রায়, মানে জনগণের অভিপ্রায় তো একটা সরকার গঠিত হয়েছে, জনগণের অভিপ্রায়টাকেই মূল্য দেওয়ার জন্য আপনার একটা গণভোটের আয়োজন করে এটাকে একটা আইনগতভাবে বা জনগণের অভিপ্রায়টাকে আপনার মানার একটা বাধ্যবাধকতা রাজনৈতিক দলগুলোর উপর চাপিয়ে দেওয়া এবং বাধ্যতামূলকভাবে তারা মানতে হবে, সেটার জন্যই গণভোট। এবং যে সরকার ক্ষমতায় আসবে সেই সরকার কিন্তু তারা সেইভাবে যেটা নোট অফ ডিসেন্ট আছে, সেটা নোট অফ ডিসেন্টটা মেনে নিয়েই বা করেই তারা জিনিসটাকে মানে করবে। এটা এই ব্যাপারে আমরা মোটামুটি আশাবাদী, এবং আমরা আশাবাদী যে নির্বাচনটাও যথাসময়ে হয়ে যাবে। এবং এই ব্যাপারে আসলে মানে খুব অনেকেই বিভিন্নভাবে বলছেন, বিভিন্ন মানে বিভিন্ন রকমের পার্বত্য চট্টগ্রাম ইস্যু সহ বিভিন্নভাবে, যেমন অস্থিতিশীল কথা বলছেন, পার্বত্য চট্টগ্রামে তো যথেষ্ট অস্থিতিশীল। তারপরে বিভিন্ন আপনার শ্রেণী পেশার মানুষজনের দাবি দেওয়া, তারাও একটা অস্থিতিশীল অবস্থা মাঝে মাঝে কায়েম করার চেষ্টা করছে, যেটা নির্বাচিত সরকার হলে একটা সরকারের একটা ক্রাইসিস ম্যানেজার থাকে, একটা ক্রাইসিস ম্যানেজারটা এই সরকারের নাই। আপনি এই সরকারের যখন উপদেষ্টা মণ্ডলী আপনার ডক্টর ইউনূস সাহেব এয়ারপোর্টে আসার পরে কিন্তু 2 থেকে 3 ঘন্টাতে কিন্তু তিনি যমুনাতে ছিলেন। যমুনাতে থাকা অবস্থায় তিনি যে একটা কাটাছিড়া করেছেন, এটা একদম স্পষ্ট বোঝা যায়। কারণ আমরা আপনার ওই ইয়েতে যাওয়ার আগে, শপথ অনুষ্ঠানে যাওয়ার আগে আমরা একজনের নাম দেখলাম স্ক্রলে। তো আমি নাম দেখে আমি চিন্তা করলাম যে এই লোকটা বেঁচে আছে কি মরে আছে একটু খবর নেই, লোকটাতে তো বহুদিন কোনো খোঁজ খবর নাই। পরে দেখলাম যে এই লোকটা আমেরিকায় বাস করতেছে। বর্তমান মানে গত 15 বছরের আন্দোলন সংগ্রামে অথবা অভ্যুত্থানে তার ন্যূনতম ভূমিকা নাই। তিনি ডক্টর ইউনূস সাহেবের এলাকার লোক, সেই হিসেবে ওনাকে আপনার উপদেষ্টা করা হয়েছে। উনি 4 দিন পরে এসে শপথ নিচ্ছেন। 3 জন উপদেষ্টা ওই শপথ নিতে পারেন নাই চট্টগ্রাম কেন্দ্রিক। আমরা 7টা থেকে বসে আছি, 7টা 8টা 9টা বাজে ছোট্ট খাটো একজন মহিলা হেলে দুলে প্রবেশ করার পরেই দেখলাম যে ঘোষণা করা হয়েছে যে আপনার এই মানে মানে শপথ অনুষ্ঠান আমরা শুরু করছি। তার মানে কি, ওই মহিলা ঢাকাতেই ছিলেন না, ওই মহিলা ঢাকাতেই ছিলেন না উপদেষ্টা, উনি ছিলেন সম্ভবত টাঙ্গাইল না কোথায়, সেখান থেকে যানজট পেরোয় এসে উনি আসার পরে শপথ অনুষ্ঠান হয়েছে। তার মানে একটা হজবল, যেটা আসলে আমরা নিজেরও রাজনৈতিক দলগুলো একটু ভুল করেছি, এবং আসলে যারা যাদের হাতে নিয়ন্ত্রণ ছিল, এই যে আমার মানে ভাই বললেন যে আপনার মানে সেনা শাসন বা সেনাবাহিনী প্রধান তো আপনার 3 তারিখ বা 4 তারিখে বা 5 তারিখে স্পষ্ট ভাষায় যখন আমরা ক্যান্টনমেন্টে আমরা গিয়েছি, আমাদের বলেছে যে সেনাবাহিনী কখনো অবস্থায় ক্ষমতা গ্রহণ করবে না, আন্ডার এনি সার্কামস্টেন্সেস সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করবে না। সেনাবাহিনী চেয়েছে যে একটা মানে একটা সরকার গঠিত হোক। আমরাও এমন কিছু নাম তখন শুনেছি যে নামগুলো কাটা গেছে, এটা বলতে পারি। এবং যে নামগুলোকে পরবর্তীকালেও কিছু কিছু নাম ইনক্লুড করলে, যারা ধরেন দেশকে কিছু দেওয়ার জন্য তাদের মানসিকতা আছে, যারা 15 বছর আপনার স্বৈরশাসকের বিরুদ্ধে যতটুকু পারে কথা বলেছে, চেষ্টা করেছে, বা দেশের মানে কাজে তাদের একটা সময় দেওয়ার ব্যাপারে তাদের ইচ্ছা আছে, মানে তাদেরকে বাদ দিয়ে আপনার যারা বুড়ো বয়সে আপনার অবসর জীবনযাপন করছে, তাদেরকে ধরে এনে আসলে উপদেষ্টা মণ্ডলী করার প্রেক্ষিতে আসলে আমরা একটা বেশ পিছিয়ে পড়েছি। এবং আপনার এই যে উন্নয়নের কাজে কথা বলেন, আপনার এখন আপনার 50 কোটি টাকা যেই উন্নয়নের কথা হয়, সেটা 500 কোটি টাকা হয়ে যাচ্ছে। আপনার এটা তো এই সরকার থেকে অন্তত আশা করি নাই। আমরা একটা দুর্নীতিমুক্ত সরকার চেয়েছি, শুধু ব্যাংকিং খাতে একটু 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 ভালো দিক, এর চেয়ে আসলে এই সরকারের প্রশংসা করার মতো কোনো দিক আমরা খুঁজে যাচ্ছি না। জি, আমরা একটু ফরিদুল হক আপনার কাছে জানতে চাই যে এই জুলাই সনদের বিষয়ে আপনাদের দলের পক্ষ থেকে একটি জোরালো অবস্থান ছিল যে গণপরিষদ নির্বাচন করা। তো সেই গণপরিষদ নির্বাচন থেকে কি আপনারা পিছিয়ে আসলেন? গতকালকে যেই সিদ্ধান্ত, সেখানে
আচ্ছা, এখানে ব্যাপারটা যেটা হয়েছে যে আমাদের এই জায়গাটা হচ্ছে যে আমাদের জিনিসগুলো তো আমরা একদমই বলা চলে যে একদমই নতুন একটা পরিস্থিতিতে নতুনভাবে ফেস করতেছি। তো অনেকগুলো বিষয় আমাদের কাছে অনেকগুলো ধোঁয়াশ আছে, অনেক সিনিয়র মানুষরাও অনেক কিছু, কারণ একটা রেগুলার পরিস্থিতিতে যেটা হয় এই পরিস্থিতি তো সেটা না। গণপরিষদ চাইছি, গণপরিষদ আমরা কেন চাচ্ছি এই জায়গাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। প্রথমত তো আমরা একটা নতুন সংবিধান চাই, এটা আমাদের এখনও দাবি। জুলাই চার্টার পুরোটা আপনি বাস্তবায়ন করার পরে আমরা নতুন সংবিধান চাই। কেন চাই সেটা নিয়ে আমরা একটা দীর্ঘ আলোচনা আছে, সেটা আমরা করব। কিন্তু আমাদের যে জায়গাটা আর্গুমেন্ট ছিল, মানে এইটা চাই সেটা ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে এখানে দুইটা ফ্যাক্টর আছে। প্রথম ফ্যাক্টর হচ্ছে যে এটা সবাইকে নিয়ে করতে হয়। আপনি যদি একা করেন তাহলে ৭২-এর সংবিধান হবে, যেই কারণে আমরা ৭২-এর সংবিধানের বিরোধিতা করি, কারণ এটা শেখ মুজিব একা করছিলেন, উনি অন্য কারোর কাছে জিজ্ঞেস করেন নাই। মাওলানা ভাসানীর মতো নেতা এটা বিরোধিতা করে রেগুলার ধরেন বক্তৃতা দিতেন, জাসদের নেতারা বক্তৃতা দিয়েছেন, এগুলো আমরা জানি। এগুলো বদরুদ্দীন ওমর বলেছেন যে এটা একটা জরুরি অবস্থা তৈরি করতেছে। মানে অন্য যত স্টেক হোল্ডার ছিল সবাই এটার বিরোধিতা করছেন, কিন্তু শেখ মুজিব এটা করে ফেলছেন, যেহেতু ওনার কাছে ওইরকম পাওয়ার ছিল কিংবা জোর করে উনি করছেন। আমাদের কথাটা হচ্ছে যে ওইভাবে না, সবাইকে মিলে করতে হবে। ধরেন যে আপনার একদম অপোজিশনে, একদম ধরেন 180 ডিগ্রি অপোজিটে যে বাস করতেছে, তার মতামত তো লাগবে, কারণ রাষ্ট্র তো তারও। আমরা তো সবাই একমত হয়ে গেলে তো আলাদা করে রাষ্ট্র বানানো দরকার হয় না, আমরা তো এমনিই থাকতে পারি, আমাদের আইন কানুনের দরকার নেই। আইন কানুন, রাষ্ট্র, সংবিধান এগুলো তৈরি করা হচ্ছে যে আমরা বিভিন্ন মতের থাকবো, বিভিন্ন গোষ্ঠীর থাকবো, বিভিন্ন গোত্রের থাকবো, কিন্তু আমরা যাতে একটা ইয়ের মধ্যে থাকতে পারি, মানে একটা বোঝাপড়ার মধ্যে দিয়ে যাতে চলতে পারি, একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে পারি, এই জন্য তো রাষ্ট্র তৈরি করা হয়। তো সেই জায়গাতে এখন যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে, আমরা নতুন সংবিধান চাইছি, গণপরিষদ চাইছি। এখন নতুন সংবিধান কেন চাইছি, কেন ধরেন এখান থেকে আবার আমরা জুলাই চার্টারে আসলাম, কারণ আমরা চাচ্ছি যে নতুন সংবিধানও চাই, কিন্তু ঐক্যমত তো লাগবে, বাকিদের নিয়ে তো করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে একটু ধরেন আপনি কমন গ্রাউন্ডটাকে ছোট করেন, আপনার চাহিদাটাকে ছোট করেন, লড়াইটা জারি রাখেন, এটা একটা ব্যাপার। আর গণপরিষদের যে গণপরিষদের ব্যাপারটা নতুন সংবিধানের ক্ষেত্রেও যা, এটার ক্ষেত্রেও তাই। কেন? কারণ যদি আপনি ৭২-এর সংবিধানের এটাও আপনি কন্টিনিউ করলে এখানে যে বেসিক স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে, বেসিক স্ট্রাকচারে হাত দেওয়ার ক্ষমতা কারো কাছে নাই, কোনো পার্লামেন্টের কাছেও নেই, কোনো রাজনৈতিক দলের কাছেও নেই, ঐক্যমত কমিশনের তো প্রশ্নই আসে না। তাহলে এটা আপনি কীভাবে চেঞ্জ করবেন? বেসিক স্ট্রাকচার চেঞ্জ করতে পারে এটা হচ্ছে গিয়া শুধুমাত্র জনগণ একটা ধরেন কি হয়, জনগণ নিজে তো আর এসে সংবিধান লেখে না, জনগণের একটা গাঠনিক ক্ষমতা, কনস্টিটিউয়েন্ট পাওয়ার বলে এইটাকে, এই পাওয়ারটা সে কোনো একটা বডির কাছে ট্রান্সফার করে, কিংবা কোনো একটা বডিকে অথরিটিটা দেয় যে তুমি আমার হয়ে এটা করো। এই জন্য এটা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি হয়, এটাই গণপরিষদ, আমরা এটা বলেছিলাম। এবং জুলাই চার্টারের ক্ষেত্রেও তাই, যে ধরেন আপনার পার্লামেন্ট দুইটা হাউস হচ্ছে, ৭২-এর সংবিধানে এটা নাই। আপনার কোর্ট, ডিভিশনে বেঞ্চ যাচ্ছে, এটা ৭২-এর সংবিধানে নেই। এটা কিন্তু ৮ম সংশোধনী করা হয়েছিল, এরশাদ সাহেব করেছিলেন, এটা কিন্তু পরে আদালত বাতিল করে দিয়েছে। তার মানে এটা আমাদের কাছে উদাহরণও আছে। মূলনীতি বাতিল হয়ে যাচ্ছে, নতুন মূলনীতি আসতেছে। আপনার হচ্ছে ইনস্টিটিউশনগুলো আলাদা করার চেষ্টা করা হচ্ছে, যদিও সব জায়গাতে বিএনপি একমত হয় না, এখন পর্যন্ত নির্বাচন কমিশন একমত হয়েছে। প্রেসিডেন্টের কাছে পাওয়ার বাড়তেছে, এটা কিন্তু বেসিক স্ট্রাকচারে চেঞ্জ হচ্ছে। তা বেসিক স্ট্রাকচারটা যখন আপনি চেঞ্জ করবেন, এটা যদি আপনি সংবিধান সংশোধনের মধ্য দিয়ে করতেন, যেটা বিএনপি ধরে বসেছিল গত ১ বছর ধরে, যেটা ওনারা এখান থেকে এগিয়ে এসছে, এটা খুব তাদেরকে সাধুবাদ জানাই। তো এটা করলে আদালতের কাছে যাওয়ার সুযোগ আছে। প্রশ্নটা হচ্ছে গণপরিষদ চাওয়া মানে হচ্ছে এখানে আপনাকে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার লাগবে। এই কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা আসলে আপনি কিভাবে এক্সিকিউট করবেন, এইটা গতকালকে যেটা হয়েছে যে এইটা ধরেন সবার একটা ধরেন উইন উইন সিচুয়েশন, বিভিন্ন রকম মতামত এসছে, এখন মোটামুটি একটা জায়গাতে এসছে, যদিও গণপরিষদটা ওইভাবে হচ্ছে না, গণভোট হচ্ছে। গণভোটের মধ্যে এখানে আবার একটা পার্থক্য আছে। এখন যে গণভোটটা হচ্ছে আর পূর্বে যে গণভোট চাওয়া ছিল, যে গণভোটের মাধ্যমে ইমিডিয়েট অ্যাকশনে সংবিধান চেঞ্জ হয়ে যাবে, ব্যাপারটা তা না। এখন যেটা হচ্ছে এটা ডিফারেন্ট। আবার গণপরিষদ হলে যেটা দাবি ছিল, এটা আবার অনেকের ক্ষেত্রে ঠিক আছে, বিএনপির দিক থেকে এটা আমি মনে করি ওনাদের এই দাবিটাও ভুল না। গণপরিষদ দিলে তো প্যান্ডোরার বক্স খুলে যাবে, তখন তো আরেকজন এসে আর একটা সংবিধান, তো নতুন সংবিধান বানায় ফেলবে, যে সংবিধান আসলে তুমিও চাও নাই, এরকম হতে পারে। কথার কথা, সে কোনো একটা ধরেন জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, তো জামাত ইসলামীর গঠনতন্ত্র তো হচ্ছে গিয়ে জামাত ইসলামী আসলে একটা ইসলামিক রাষ্ট্র বানাবে, সে তো একটা ইসলামিক সংবিধান লিখবে। সে বলবে যে আমি তো ম্যান্ডেট পাইছি, আমার কাছে তো পাওয়ার আছে, জনগণ আমাকে দিছে, গণপরিষদ লেখে। তা আমরা ওই জন্য বলছি যে এটাকে, এই জন্যই জুলাই চার্টারকে এটা সেটেল করা, যে আমরা সবাই আগে একমত হবো যে এইটাই আমরা লিখব সংবিধানে, আমরা এই পরিবর্তনটাই করব। সেই জায়গা থেকে এখন যেটা হচ্ছে যে এই রেফারেন্ডাম অর্ডার করা হবে, অর্ডারের মধ্য দিয়ে আপনার এই অর্ডারে বলে দিবে যে এই জুলাই চার্টারকে
মানে বাস্তবায়ন করার জন্য একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার জনগণ আসলে একটা বডির কাছে দিবে, একটা নির্বাচিত বডির কাছে। ওটা ধরেন পার্লামেন্ট। আমরা কিন্তু ওটাই বলছিলাম যে পার্লামেন্ট কাম হচ্ছে গণপরিষদ একসাথে। তো এখন ধরেন ওই গণপরিষদটা ওনারা বলতে রাজি না, কিন্তু ওই কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা আসতে হবে, না হলে ওই চেঞ্জটা আসলে ওই বডিটা করতে পারবে না, ওই নির্বাচিত বডিটা টেকসই হবে না। এটা জনগণের ধরেন সরাসরি অংশগ্রহণ না হলে এটাকে যে কেউ চ্যালেঞ্জ করতে পারবে। আর যখন কনস্টিটিউয়েন্ট পাওয়ার হিসেবে এইটা ধরেন আপনি কোন একটা বডির কাছে দিবেন, ওনারা যখন এটা চেঞ্জ করবে, এবং চেঞ্জ করতে বাধ্যও থাকতে হবে, কারণ এখানে আমাদের বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন আছে, এগুলো নিয়ে আমরা দীর্ঘ বিতর্ক করেছি, এটার অনেকগুলো যৌক্তিক কারণ আছে, অনেকগুলো ঐতিহাসিক অভিজ্ঞতা আমাদের আছে। তখন এইটা যখন চেঞ্জ হবে, তখন আরেকটা রেফারেন্ডাম দিয়ে এটাকে ধরেন ফাইনাল করে ফেলাবে। তখন আলটিমেটলি আসলে আমরা যে দুইটা জিনিস বলেছিলাম, এটা ধরেন একটু অন্যভাবে হলেও কিছুটা হলেও মেনেছে, যে আমরা বলছি যে আসলে আপনি রেফারেন্স পয়েন্ট 72 আর আপনি রাখতে পারছেন না, আপনি সংবিধান চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ ওইটা দিয়ে আপনি কন্টিনিউ করতে পারবেন না। আর হচ্ছে যে বারবার যে সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলা হয়েছে, বাংলাদেশের সাংবিধানিক ধারাবাহিকতা নাই। আপনি আসলে এই গণভোট তো 72 সংবিধানের অধীনে করছেন না। জুলাই চার্টারকে বাস্তবায়ন করার জন্য একটা বডির কাছে আপনি গণভোটের মাধ্যমে জনগণের পাওয়ারটাকে ট্রান্সফার করতেছেন। সো ওইটা বাস্তবায়ন করার জন্য ওই পুরনো সংবিধান এবং এই জুলাই চার্টারকে একীভূত করে গণভোটের বিধান তো বর্তমান সংবিধানে নাই, আদতেই একটা নতুন সংবিধান তৈরি হচ্ছে। এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ঠিক না হলেও ধরেন একটা অ্যাসেম্বলি হচ্ছে যাকে আমরা কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা দিচ্ছি। সো এইটা একটা ধরেন সবাই মিলে ঝিলে একটা ধরেন মাঝামাঝি একটা জায়গাতে এসছে, এবং এটা একটা বেশ বাংলাদেশের জন্য এটা একটা বড় ব্যাপার। আমি এটা মনে করি বাংলাদেশের জন্য এটা একটা বিরাট বড় ব্যাপার। আমাদের চাহিদা কিংবা আমাদের আকাঙ্ক্ষা এর থেকে অনেক বেশি, এটা আমি অকপটে বলছি। কিন্তু এরপরেও যে এতটুকু এসছে রাজনৈতিক দলগুলো, এটাও আসলে সাধুবাদ দেওয়ার মতো। এটা আমি এটার জন্য রাজনৈতিক এতগুলো রাজনৈতিক দল একসাথে বসে মাসের পর মাস আলোচনা করছে, এটি বাংলাদেশে তো বিরল ঘটনা। আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে কিন্তু ভিন্ন ভিন্ন মতাদর্শের রাজনৈতিক দলগুলো আছে, একেবারে ধরেন ফুল লেফট ফুল রাইট এই ধরনের মানুষরা একসাথে বসছে, কথা বলছে। সো এটা অ্যামেজিং। তো আশা করি যে এই যে ধরেন চার্টারটা আমরা তৈরি করলাম, এটাকে যদি আমরা মিনিমাম কন্টিনিউ করতে পারি, যদি আমরা এই কমিটমেন্টের মধ্যে থাকি, এটা যদি কন্টিনিউ থাকে, আমাদেরকে অন্তত এর পেছনে যেতে হবে না, আমরা নেক্সট সামনে যাব। আর ডেমোক্রেটিক প্রসেস আসলে ডে বাই ডে আগে, এটা তো আসলে রাতারাতি আগায় না। এখন গণ অভ্যুত্থান হলে কি একটা ধাক্কা আমরা অনেক দূর আগালাম, এখন আবার ধরেন আবার স্লোলি আগাতে থাকবো, কিন্তু আগাতে থাকবো। এই জায়গাটা হচ্ছে গিয়ে নির্ধারণ করা আর কি। সো সেই জায়গা থেকে ধরেন একটা পজিটিভ টার্ন নিল বাংলাদেশ, দেখা যাক। একটি অন্য বিষয় যেতে চাই, ফরিদুল হক, আপনারা তো আপনাদের দলের নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, এই খবরটা তো আগেই পাওয়া গেছে, কিন্তু আপনাদের সাথে একটা সমস্যা তৈরি হয়েছে। আপনাদের প্রতীকটি, আপনারা যেই প্রতীকটি চাচ্ছেন নির্বাচন কমিশন সেটি পত্রপাঠ না করে দিয়েছেন যে এটা তারা দিবেন না। তো এবং আপনাদের দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এই বিষয়ে বেশ জোরালো বক্তব্য দিয়েছেন যে আপনারা নির্বাচন কিভাবে হয় দেখে নেবেন, শাপলা প্রতীক দিতেই হবে, এরকম আর কি। তো আসলে আপনাদের দলের অবস্থানটা কি শাপলা প্রতীক বিষয়ে বলেন তো। জি, শাপলা প্রতীকের ব্যাপারটা হচ্ছে যে নির্বাচন কমিশন কেন শাপলা প্রতীক দেবে এটা ব্যাখ্যা দিতে পারেনি। তারা মিডিয়াতে বলছে না, তারা আগে একজনকে দেয়নি, সেটাই তাদের ব্যাখ্যা। না, এইটা আগে একজনকে যে দেয়নি, এটার সাথে এটার পার্থক্য আছে। নাগরিক ঐক্যের যে আবেদন, নাগরিক ঐক্যের আবেদন হচ্ছে 24 সালের নির্বাচনের আগে যে সার্কুলার হয়েছিল, সেই সার্কুলারের এগেনস্টে ওনাদের আবেদন। ওই সার্কুলারের এগেনস্টে তখন কিন্তু প্রতীক বলা হয়েছিল, তখন কিন্তু লিস্ট দেওয়া ছিল, এই যেটা 30 তারিখে দেওয়া হলো, ওরকম একটা লিস্ট কিন্তু দেওয়া ছিল। ওইটা তখন তো ধরেন হাসিনা সরকার ওনাদেরকে নিবন্ধন দেয়নি, ওনারা পরে গিয়া অভ্যুত্থানের পরে গত সেপ্টেম্বরে ওনারা ধরেন নির্বাচন কমিশনের সাথে কথা বলে ওই লিস্ট থেকে ওনারা কিন্তু নিয়েছেন, এটা নিয়ে কিন্তু কোনো আলাপ নাই। এখন ব্যাপারটা হচ্ছে যে এইবার যখন আমরা আবেদন করি, আমাদের সার্কুলার হয় সম্ভবত এপ্রিল মাসে, আমরা আবেদন করি জুনের শেষের দিকে আমরা আবেদন করি। আবেদনের আগেই কিন্তু আমরা নির্বাচন কমিশনের সাথে একাধিকবার বসছি এবং আমরা বলেছি যে আমরা কিন্তু শাপলা চাই, কারণ এর আগে কিন্তু আমরা জরিপ চালিয়েছিলাম, দেশব্যাপী কিন্তু আমরা জরিপ চালাইছি। জরিপ চালায় শাপলা আসলে আমাদের জন্য 1 নম্বর আসছে। তো আমরা সেটা তাদেরকে লজিক্যালি বলছি এবং শাপলা নিয়ে যে কাউন্টার আসতে পারে, কিন্তু আপনাদের জরিপে আপনাদের চাওয়া অনুযায়ী যে দিতে হবে এমন তো কোনো বাধ্যবাধকতা না, ওইটাই আমরা এই আলাপগুলো আমরা নির্বাচন কমিশনের সাথে করেছি এবং যে কাউন্টার আসতে পারে, যে এইটার এগেনস্টে যে কাউন্টার, সেগুলো আমরা তখনই খণ্ডন করেছি। এটা কিন্তু জুন মাসের কথা, আমরা তখনই খণ্ডন করেছি। যে ধরেন ওই যে জাতীয় প্রতীকের কথা বলা হয়েছে, তারপরে আপনার ধরেন যে ওই আরপিওর কথা বলা হয়েছে, তারপরে ওই প্রতিষ্ঠানের লোগোর কথা বলা হয়েছে, এগুলো কিন্তু আমরা সব খণ্ডন করেছি, সেটা আমি আপনাকে বলছি।
তো তখন যখন আমরা আলাপ করছি, আলাপ করার আমাদেরকে প্রাথমিকভাবে আশ্বস্ত করা হয়েছে যে ঠিক আছে শাপলা দেওয়া যেতে পারে, ওই অনুযায়ী কিন্তু আমরা শাপলা দিয়ে আবেদন করেছি, বুঝেন। তারপরে যেটা হয়েছে, যেহেতু আবেদন করেছি এবং এটা মিডিয়ায় এসছে, এরপরে আবেদনের মনে হয় সপ্তাহখানেক পরে আমরা জুলাই পদযাত্রায় বেরিয়ে গেছি। জুলাই পদযাত্রায় বেরিয়ে যাওয়ার পরে আমরা দেশের প্রত্যেকটা জেলাতে, এইটা আমরা খুব মানে অভাবনীয়ভাবে দেখছি যে প্রত্যেকটা জেলাতে সাধারণ মানুষ, বাচ্চারা, মুরব্বীরা খালবিল থেকে শাপলা সংগ্রহ করে এসে আমাদের প্রোগ্রামে চলে আসতেছে, পদযাত্রায় চলে আসতেছে, নেতাদেরকে এসে শুভেচ্ছা দিচ্ছে এই শাপলা দিয়ে। এর মধ্য দিয়ে শাপলা কিন্তু আসলে এনসিপির মার্কা হয়ে উঠছে। এখন এটা নির্বাচন কমিশন দেওয়া না দেওয়ার অনেক উপরে, আপনি অনেক কিছুকে অনেকভাবে আটকাইতে পারেন। ধরেন গণ অভ্যুত্থানের পরে যে দলগুলো নিবন্ধন পেল, কেন গণ অভ্যুত্থানের আগে পায়নি এটা আমরা জানি, কারণ এগুলো আসলে বায়াসড ছিল, এই কারণে পায়নি। কিন্তু গণ অভ্যুত্থানের পরে এটা হবে, এটা তো আমরা চাই না। তা এখন যে যুক্তিগুলো দেওয়া হয়েছে, এখানে 3 ধরনের যুক্তি দেওয়া হয়েছে। একটা হচ্ছে যে এটা জাতীয় প্রতীকের অংশ, আমরা বলেছি জাতীয় প্রতীকের অংশ হিসেবে আরো 2টা দলের মার্কা আছে, ধানের শীষ এবং তারা। না, ধানের শীষ যেটা মার্কা সেটা কিন্তু জাতীয় প্রতীকে, ওইটা জাতীয় প্রতীকেরই অংশ না, অংশ ওইভাবে বললেই আছে। এটা আপনি জাতীয় প্রতীকের যে সংবিধানে যেটা লেখা আছে ওখানে ধানের শীষ লেখা আছে। না, আপনার সংবিধানে যে প্রতীক তো প্রতীক যেটি আপনি দেখবেন, না, কিন্তু ওটা তো অংশ, জাতীয় তো প্রতীকে এটা। যেটি জাতীয় প্রতীকের যেভাবে অংশ। দেওয়া আছে দুই পাশে জাতীয় প্রতীকের অংশ ধানের শীষ নামেই আছে। আচ্ছা, তারপরে তারা আছে, তারাও একটা রাজনৈতিক দল, আসম আব্দুর রব ভাই জেএসডির মার্কা। এরপরে বলা হয়েছে যে কোনো প্রতিষ্ঠানের লোগো থাকতে পারবে না। প্রতিষ্ঠানের লোগো হিসেবে দাঁড়িপাল্লা ধরেন হাইকোর্টের লোগো, ইগল হইতেছে বিমান বাহিনীর লোগো, সেটা এবি পার্টির আছে, দাঁড়িপাল্লা জামাত ইসলামের আছে। বলা হয়েছে জাতীয় ফল ফুল, কাঁঠাল একটা দলের মার্কা আছে, একটা জাতীয় পার্টির একটা অংশের মার্কা কাঁঠাল, তাহলে শাপলা কেন নয়? এখন প্রশ্ন হচ্ছে যে ঠিক আছে, তাহলে আমরা এভাবে বলেছি, ঠিক আছে যেভাবে এটা আছে আপনি একটু ডিস্টর্টেড করে দেন। আর ভাসমান শাপলা, জাতীয় প্রতীকের অংশ হচ্ছে ভাসমান শাপলা, তাহলে আপনি একটু অন্যভাবে দেন, ভাসমান শাপলা দেওয়া দেয়। এবং আমরা তখন কিন্তু একটা অপশনও দিয়েছি, ঠিক আছে লাল শাপলা, সাদা শাপলা, একটা কিছু দেন, কিন্তু শাপলাটা আমাদেরকে দিতে হবে। কারণ আমরা মনে করি যে এইটা আসলে আমাদের জন্য একটা গণদাবিতে পরিণত হয়েছে। যদি আইন পরিবর্তন করারও প্রয়োজন থাকতো এই ধরনের ইস্যুতে, আইন পরিবর্তন করে হলেও আসলে গণদাবিকে রক্ষা করা সাংবিধানিক প্রতিষ্ঠানের দায়িত্ব, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দায়িত্ব। এখানে তো আইন পরিবর্তনও করতে হচ্ছে না, তারা চাইলে এটা দিতে পারে। কিন্তু কেন তারা এটা দিল না, এটা আমাদের কাছে একটা বৈষম্যমূলক আচরণ মনে হয়েছে। আমরা পরিষ্কারভাবে মনে করি ধানের শীষ, তারা, দাড়িপাল্লা, কাঁঠাল, ইগল এগুলো যদি মার্কা থাকতে পারে, শাপলা অবশ্যই মার্কা থাকতে পারে। এবং শাপলা মার্কা যে এনসিপি পাওয়ার দাবিদার, সেটা অলরেডি শাপলা মানে অলরেডি এনসিপি বিভিন্নভাবে এটা নিজেদেরকে দাবিদার হিসেবে, যথেষ্ট দাবিদার হিসেবে প্রমাণ করেছে। এখন কোনো হঠাৎ করে এসে এটা ধরেন বাতিল করা হলে এটা আমরা জানি না, হঠাৎ করে এসে লাস্ট লিস্টে বলতেছে এটা নাই, মানে খসড়া 115টার মধ্যে এটা নাই, এরপর আবার দেওয়া হচ্ছে 50টা, এবং 50টার ভিতরে এমন এমন মার্কা দেওয়া হয়েছে যেগুলোতে মিডিয়াতে এমন বাজেভাবে নিউজ করা হয়েছে, এমন এমন মার্কা মানে খুবই হাস্যরস বানায় ফেলার ব্যাপার হয়েছে। একটা রাজনৈতিক দল, একটা গণ অভ্যুত্থানের অগ্নিগর্ভ থেকে যে রাজনৈতিক দলটা জন্ম নিয়েছে, এখানে একটা শ্রেণীর, একটা অংশের মানুষের মধ্যে তো একটা আশা ভরসা তৈরি হয়েছে। একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে তো এটা আসলে এইটা করার কাজ না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাজ হচ্ছে সে তার জায়গা থেকে নিরপেক্ষভাবে এটাকে ভূমিকা নিবে। এবং শাপলা যদি এনসিপি মার্কা পায়, আরেকটা দল যদি আরেকটা মার্কা পায়, তাতে তো নির্বাচন কমিশনের কিছু আসে যায় না। কারণ নির্বাচন কমিশনের সাথে তো রাজনৈতিক দলের কোনো দ্বন্দ্ব প্রতিদ্বন্দ্ব থাকার কথা না। সে যে কাউকে যে কোনো জিনিস যদি আইন অনুযায়ী থাকে এটা সে দিতে পারে। আরেকটা জিনিস হচ্ছে শাপলার ব্যাপারে আমরা কেন এত অ্যাডামেন্ট, আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশের রাজনীতিতে মার্কা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি খেয়াল করেন এই মার্কা গুরুত্বপূর্ণ হওয়ার কারণেই কিন্তু আপনার ধরেন মানে অন্তত 3টা দল অন্যদের মার্কা নিয়ে নিজেদের মার্কা করছে। নৌকা যুক্তফ্রন্টের মার্কা ছিল, আওয়ামী লীগ নিয়েছে 57 সালের পরে। ধানের শীষ মৌলানা ভাসানীর মার্কা ছিল, বিএনপি নিয়েছে। লাঙ্গল 2 দল ঘুরে এসে ধরেন জাতীয় পার্টি হয়েছে। লাঙ্গল ছিল হচ্ছে কৃষক প্রজা পার্টি, সেটা বাংলা একে ফজলুল হকের মার্কা। ওইটা পরে আতাউর রহমান খান ব্যবহার করেছেন, 73-79 নির্বাচনেও সম্ভবত উনি ওইটা ব্যবহার করেছেন। এরপরে উনি যখন এরশাদের প্রধানমন্ত্রী হলেন তখন গিয়ে এরশাদ লাঙ্গল নিচ্ছে। কারণ মার্কা এখানে গুরুত্বপূর্ণ। আরেকটা ব্যাপার হচ্ছে এই মার্কাগুলো কিন্তু বাংলাদেশের গ্রাম বাংলার সাথে কানেক্টেড। নৌকা, ধানের শীষ, লাঙ্গল, শাপলা, এই কারণে এই মার্কার আবেদনটা আমরা পেয়েছি। তাই আমরা একটা জিনিসের আবেদন পেয়েছি, এটা লজিক্যাল, এটা আমরা পেতে পারি, আমরা এটার পাও না, নির্বাচন কমিশন কেন আমাদেরকে দেবে না? এইটা হচ্ছে মূল জায়গায়। এই জায়গায় তখন আমাদের ধরেন 1-2টা বক্তব্য অনেকে এইভাবে এসছে, আমি নিজেও এটা মনে করি যে এই জায়গাতে নির্বাচন কমিশন যদি, আমি একভাবে বলছি আরেকজন হয়তো আরেকভাবে বলেছেন, যে এই জায়গায় যদি নির্বাচন কমিশন একটা ফেয়ার ডিল করতে না পারে, মানে একটা ফেয়ার আচরণ করতে না পারে, তাহলে নির্বাচনে সে ফেয়ার আচরণ কিভাবে করবে? কারণ আজকালকে যদি একটা দল ভোট ডাকাতি করা শুরু করে, একটা কেন্দ্র দখল করে, নির্বাচন কমিশন তো চুপচাপ বসে থাকবে।
সে এই সামান্য জিনিস, ওনাদের কথা এটা সামান্য জিনিস, অনেকের কথা, আমাদের জন্য এটা মোটেই সামান্য ব্যাপার না। শাপলার ব্যাপারে আমরা খুব সিরিয়াস, যে এইটা উনি দিতে এত গরিমসি করতেছে, এত কিছু দেখাচ্ছে, ব্যাখ্যা দিতে পারবে না, উপরের চাপ আছে, এগুলো ধরেন ধারণা দিচ্ছে, তাহলে এটা নির্বাচনের সময় তো তারা আরও সমস্যা তৈরি করতে পারে। সেই জন্য আমাদের আশঙ্কা তৈরি হয়েছে। এখন আমাদের কথা হচ্ছে পরিষ্কার যে নির্বাচন কমিশন এই মার্কা দিতে, এনসিপিকে দিতে আমরা কোনোভাবে কোনো আইনি বাধা দেখি না। আমরা 5 পাতা চিঠি দিয়েছি 2 সপ্তাহ আগে, এবং এটা নির্বাচন কমিশনকে দিয়েছি। সেখানে আমরা সকল যুক্তি খণ্ডন আবারও করেছি, আইনি ব্যাখ্যাও আমরা দিয়েছি। এটা আমরা পাও না, এটা আমরা দাবিদার, এটা নির্বাচন কমিশনকে এটা দিতে হবে। যদি না দেয় আমরা এটা রাজনৈতিকভাবে মোকাবেলা করব, কারণ আমরা মনে করছি এটা রাজনৈতিক কারণে দেওয়া হয়। আদালতে যাওয়ার কথা আমরা শুনেছি, এটা আদালতের ইস্যু বলে আমরা মনে করি না, কারণ এটা কোনো আইনি বাধার কারণে আমরা পাচ্ছি ব্যাপারটা। দলের নেতারাই বলেছিলেন আদালতেও যাবেন, মানে এখন বলছেন যে আদালতে যাচ্ছেন না। আমরা এটা মনে করি না, কারণ কোনো আইনি বাধার কারণে আমরা এটা পাচ্ছি না এরকম মনে হচ্ছে না। আমরা মনে করছি এটা আমাদেরকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এটা করেছে। আপনি খেয়াল করে দেখেন, জাতীয় লীগ সম্পর্কে গতকালকে একটা রিপোর্ট বেরিয়েছে, এই দলের অফিস খুঁজে পাওয়া যায় না। হোয়ারেজ বাংলাদেশের প্রত্যেকটা অফিসে আমাদের লোকদেরকে ডেকে নিয়ে তারপরে অফিস ভিজিট করেছে এনসিপির, যে অফিসের ঠিকানাগুলো আমরা দিয়েছি, এই প্রত্যেকটা কাগজপত্র যাচাই বাছাই করেছে। আমরা যে সমর্থকদের তালিকা দিয়েছি সে ফোন দিয়ে তাদেরকে খোঁজ নিয়েছে, প্রায় বাংলাদেশের প্রত্যেকটা অফিসে গিয়েছে, আমাদের অফিসে এসছে। যত ধরনের যাচাই বাছাই, ধরেন একটা কাগজ ঠিক নাই আবার দিতে হয়েছে, এরকম একাধিকবার বারবার ধরেন তাদেরকে ক্লারিফিকেশন দিয়ে তারপরে আমরা ফাইনাল স্টেজে পাইছি। হোয়ার ইজ জাতীয় লীগ? আপনি তাদের কোথাও কোনো কার্যক্রম দেখেছেন? তাদের নেতাদেরকে আপনি চেনেন? সেই দল নিবন্ধন পেতে যাচ্ছে, এনসিপিও নিবন্ধন পেতে যাচ্ছে, তাহলে এইখানেও তো বোঝা যায় যে তাদের ডিলিংসটা কিন্তু আসলে ফেয়ার না। তা আমরা পরিষ্কারভাবে মনে করি যে এইখানে কোনো ধরনের কোনো একটা রাজনৈতিক সিদ্ধান্ত দ্বারা তারা প্রভাবিত হচ্ছে, সাংবিধানিক প্রতিষ্ঠানের হতে পারে না। যদি এটা হয় আমরা এটাকে রাজনৈতিকভাবে আমরা এটা এই লড়াই করব, কারণ আমরা মনে করি এটাও আমাদের লড়াইয়ের অংশ। শাপলা আমাদেরকে দিতে হবে, এটা কোনো সাধারণ ব্যাপার না। নির্বাচন কমিশন কোনোভাবে রাজনৈতিক প্রভাব বের মধ্যে থাকবে না, সেটাই তো আমাদের, সেটার জন্য তো গণ অভ্যুত্থান। তাহলে তো আবার আর একটা 18 রাতের ভোট হবে, ডামি নির্বাচন হবে। ডামি নির্বাচন, রাতের ভোট, আপনার একক নির্বাচন 14 সালে, এগুলো এই নির্বাচন কমিশনই তো করেছে। এবং 22 সালের যে ধরেন নির্বাচন কমিশনের যে আইন, হাসিনার করা আইন, যেটাকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন বাকশালী আইন, সেই আইনের অধীনে কিন্তু এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে। আমরা বারবার বলেছি যে এই আইন সংস্কার করে তারপরে আবার নতুন করে নির্বাচন কমিশন গঠন করা। আপনি এই লোকগুলোকেই দেন, অসুবিধা নেই, কিন্তু আইনটাকে সংস্কার করেন, সেটাও কিন্তু শোনা হয়নি। তা আমাদের স্বাভাবিকভাবে খুব সন্দেহ তৈরি হচ্ছে, কারণ বাংলাদেশ, আমরা অনেকগুলো জটিলতার মধ্য দিয়ে গত 1 বছর 14 মাসে আমরা কিন্তু একটা মোটামুটি ভালো একটা জায়গায় এসেছি। এখন আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্বাচনের দিকে যাব। নির্বাচনে কে ভালো করবে কে খারাপ করবে এইগুলো আমরা মানে এগুলো নিয়ে আমরা এত ওরিড না। আমরা মনে করি বাংলাদেশের 40% মতো নতুন ভোটার আছে যারা গত 15 বছরে ভোট দেয়নি। 60%-এর উপরে 65% সম্ভবত বিভিন্ন জরিপে দেখা আছে ফ্লোটিং ভোটার, যে কেউ এই নির্বাচনে ভালো করতে পারে। আমাদেরও খুব ভালো সম্ভাবনা আছে বলে আমরা এখনও পরিষ্কারভাবে বিশ্বাস করি। সেখানে আমাদের সাথে এই ধরনের রাজনৈতিক খেলা করা হলে আমরা এটাকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করব। জি, ধন্যবাদ। সাদত সেলিম, আমার হাতে সময় শেষ হয়ে আসছে, তো আপনার কাছে জানতে চাই যে আসলেই কি নির্বাচন কমিশন এনসিপির প্রতি বৈরী আচরণ করছে, যেটি ফরিদুল হক দাবি করলেন? না, এটা তো বৈরী আচরণের কোনো বিষয় না। এটা হয়তো আপনার নির্বাচন কমিশনের যে আইনের কারণে হয়তো তারা শাপলাটা দিতে পারছে না, এবং নির্বাচন কমিশন আবার ওনাদের চিঠি প্রেক্ষিতে কী ব্যাখ্যা দেয় সেটা মানে আমরা তো তখন আরও ভালো করে বুঝতে পারবো আর কি। কিন্তু এখন এনসিপি এবং জাতীয় লীগের যে ব্যাপারটা আছে, এখানে নির্বাচনের একটা নিবন্ধিত রাজনৈতিক দলের নিবন্ধনের যে 2টা বা 3টা শর্ত, তার মধ্যে একটা শর্ত হলো যে আপনার 200 উপজেলায় 200 জনের কমিটি থাকতে হবে, তারপর 23টা জেলায় কমিটি থাকতে হবে, এতজনের মানে কমিটি থাকতে হবে, অফিস ভাড়া চুক্তি মানে নামাজ দাখিল করতে হবে, এটা একটা। আরেকটা হলো যে স্বাধীনতার পর কোনো প্রতীকে নিয়ে যদি কেউ জয়লাভ করে থাকে তাইলে কিন্তু আপনার তাকে এই মানে আর অন্য কোনো কিছু পূরণ করতে হবে না, তার ওইটা 200 উপজেলাও লাগবে না, আপনার ইয়েটা লাগবে না। সেই ক্ষেত্রে যেহেতু আপনার জাতীয় লীগ 73 সালে এবং 79 সালে আপনার যারা জয়লাভ করেছেন তাদের নিজস্ব প্রতীক নিয়ে, তো সেই কারণে তারা আপনার মানে নিবন্ধনটা পাচ্ছেন। কিন্তু আপনার এনসিপি কি নিবন্ধন দেওয়ার ব্যাপারে যেভাবে ধরেন খোঁজখবর নেওয়া হয়েছে, প্রত্যেকটা উপজেলা পর্যায়ে অফিস আছে কিনা, আছে কিনা, নির্বাচন কমিশন যদি এখন আপনার এই বর্তমান যে রাজনৈতিক দলগুলো বিদ্যমান আছে
তাদের ব্যাপারে খোঁজ খবর নেয়, তাহলে 10টির বেশি রাজনৈতিক দল বাংলাদেশের ঠিক কোনো অবস্থায় নিবন্ধন পাবে না। নিবন্ধন এটা দেখাটা একান্তই দরকার ছিল নির্বাচনের আগে, কারণ গত নির্বাচনের আগেও ভুইপোড় কিছু সুপ্রিম পার্টি, তারপরে হ্যান পার্টি, ত্যান পার্টি, তৃণমূল, বিএনপি, বিএনএফ, বিএলএফ, এই সেই, এগুলো মানে এগুলো কোনো অস্তিত্ব নেই। গণফ্রন্ট, কিছু কিছু রাজনৈতিক দল আছে, এগুলো গত 10-15 বছরে কোনো অস্তিত্ব নেই। ওই ভোটের সময় তারা কি করে, আপনার ওই যে এজেন্ট বিক্রি করার জন্য তারা প্রতীক বরাদ্দ দেয় অন্য রাজনৈতিক দলকে। কোনো একটা রাজনৈতিক দল আপনার তাদের একটা প্রার্থী দাঁড় করাইলো, তাদের ওই প্রতীকের এটা পেলো, 5-10 হাজার টাকা দিয়ে মানে প্রার্থীটা পর্দা কিনে নিল, এবং ওই যে এজেন্টটা মানে এজেন্টটা ইয়ে করছে। নির্বাচন কমিশন এই দিকে কেন নজর দিচ্ছে না, এটা আমাদের বোধগম্য নয়। আমরা আশা করি নির্বাচন কমিশন মানে অচিরেই বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কার্যক্রম, তাদের অফিস, তাদের আইন অনুযায়ী আছে কি না এটা তাদের পরীক্ষা করাটা একান্ত জরুরি বলে আমরা মনে করি। তো সেক্ষেত্রে এটা নির্বাচন কমিশনের উপর আমরা আশা করব যে এই কাজটা যেন করে। আর আপনার ওই আপনার যেটা বলতেছেন গণভোটের প্রেক্ষিতে আপনার গণপরিষদ অথবা যেটা বললো যে উইন উইন সিচুয়েশন, আমার কাছে মনে হচ্ছে যে প্রত্যেকেই বাস্তবতাটা উপলব্ধি করতে পেরেছে। আসলে ব্যাপারটা তো নতুন ব্যাপার। আপনার একটা দেশের প্রধানমন্ত্রী যখন একদম মানে মসজিদে ইমাম সাহেব পালিয়ে যায়, পরে যে শূন্যতাটা সৃষ্টি হয়েছে, শূন্যতার প্রেক্ষিতে আপনার সংবিধানে তো তেমন কোনো আপনার এটা লিপিবদ্ধ নাই। আমরা সংবিধানে আপনার রাষ্ট্রীয় প্রয়োজনে আপনার জনগণের মানে একটা বিশেষ আকাঙ্ক্ষার প্রেক্ষিতে 106 অনুচ্ছেদকে অনুসরণ করে আপনার রাষ্ট্রপতিকে তারা বলছে যে ইচ্ছে করলে আপনি শপথ গ্রহণ করতে পারেন। এর মধ্য দিয়ে আমরা ইউনিয়ন সিচুয়েশনের মধ্যে দিয়ে যদি মনে করেন যে আগামী সংসদটা যদি গণপরিষদের ভূমিকা পালন করতে মানে পারে, অথবা তারা আপনার এই যে মানে নতুন সংবিধান তো আর এখানে বা প্রণয়ন করার কোনো কিছু নেই, আপনার এই সংবিধানের সপ্তদশ সংশোধনীর মাধ্যমে আপনার সংবিধানে অনেকটা খোলনলচাপ মানে পাল্টে যাবে এবং অনেক কিছু সেখানে অন্তর্ভুক্ত হবে যেটা আমাদের জনগণের চাহিদা। সেখানে আর 72 সংবিধানের কোনো মানে কিছু থাকবে না, সংবিধানের মূলনীতিটাই পরিবর্তন হয়ে যাবে। সংবিধানে 72 ছিল যেটা গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ, সমাজতন্ত্র, এগুলোতে অনেক কিছুই সেখানে থাকবে না। এছাড়া আপনার আমরা আরও রাষ্ট্রপতির ক্ষমতা, রাষ্ট্রপতির আপনার প্রধান বিচারপতি নিয়োগের ক্ষমতা, রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতার ব্যাপারসহ আমরা যে ব্যাপারগুলো সংবিধানের অন্তর্ভুক্ত করা দরকার সেগুলো করার প্রেক্ষিতে আপনার ওইখানে সংবিধানের অনেকটাই আমরা আমাদের জনগণের সংবিধান হিসেবে সেই সংবিধানটা রূপান্তরিত হবে এবং পরিণত হবে। তবে আমরা আশাবাদী। আমরা গতকালকের সবাই আপনার এনসিপির পক্ষ থেকে আমরা দেখেছি যে তাদের মধ্য দিয়েও আপনার একটা মানে একটা উন্নয়ন সিচুয়েশন যেন হয় সে ব্যাপারটা ইয়ে করেছে এবং আসলে উপলব্ধি করতে পারছে যে নির্বাচন ছাড়া আপনার কোনো বিকল্প নাই। নির্বাচন না হলে আসলে সমস্যার আরও অনেক গভীরে চলে যেতে হবে, আর সমস্যাটা আরও অনেক দিকেই আপনার গড়াতে পারে, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে আপনার নির্বাচন ধরেন পিয়ারের কথাটা যেটা বলে নির্বাচনটাকে বাধাগ্রস্ত করা অথবা একটা হুমকি দামকি বা করতেছে, ওই এনসিপি কিন্তু সেখান থেকে সরে এসছে এবং এনসিপি তাদের বক্তব্য হচ্ছে যে না পিয়ার কিন্তু বর্তমানে হচ্ছে না। তো আমার মনে হয় এটা অনেক দলই চায়, সেটা প্রায় দলই সেটা চায় এবং যে কারণেই আপনার প্রতীকসহ নির্বাচনের ব্যাপারে জোরবদ্ধ হলে আপনি কিন্তু আপনার নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে, সেটাও একটা অন্যতম কারণ হিসেবে মনে হতে পারে। নিশ্চয়ই আলোচনা করা যাবে। আজকে আমাদের সময় শেষ, আমরা আজকে এখানে শেষ করতে যাচ্ছি। দর্শক, এই ছিল আমাদের আজকের সংলাপ প্রতিদিনের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।